আচ্ছা, চ্যাপ্টার 7, ল্যাচেস অ্যান্ড ফ্লিপ ফ্লপস। আসলে চ্যাপ্টার 7-এ ঢোকার আগে যে জিনিসটা আমি বলবো সেটা হলো, আমরা এতক্ষণ যেই সার্কিটগুলো দেখলাম এগুলো ছিল কম্বিনেশনাল লজিক সার্কিট, এবং কম্বিনেশনাল লজিক সার্কিটের মেইন কথাই যেটা ছিল, মেইন কথাটা ছিল যে আমাদের যে কোনো মুহূর্তে ইনপুটের ভ্যালুর উপর আউটপুটের ভ্যালুটা ডিপেন্ড করবে। তার মানে এখানে মেমোরি বা এই টাইপের কোনো ব্যাপার নাই। ল্যাচেস বা ফ্লিপ ফ্লপের ব্যাপারটা যেটা, সেটা হলো যে এটা এই কম্বিনেশনাল লজিক সার্কিট না। ল্যাচেস আর ফ্লিপ ফ্লপকে আরেকটা নামে বলা হয়, মানে ইন কমন যেটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট বলতে যেটা বোঝানো হয় সেটা হলো, এই সার্কিটগুলা ল্যাচেস বা বিভিন্ন টাইপের ফ্লিপ ফ্লপ আছে, সেই সার্কিটগুলোর কাজ হলো আহ, আগের বিটের ভ্যালু কত ছিল সেটার একটা ইফেক্ট পরের বিটে অনেক সময় থাকে। সো আমরা যত রকম মেমোরি ডিভাইস ইউজ করি, লাইক পেন ড্রাইভ অথবা ইলেকট্রনিক যত মেমোরি আছে, যে হার্ড ড্রাইভ যেগুলো এসএসডি, সলিড স্টেট ড্রাইভ, এই টাইপের মেমোরি ডিভাইসগুলো সবসময় ল্যাচেস বা ফ্লিপ ফ্লপ এই টেকনোলজিতে ডিজাইন করা হয়। তারপর র্যাম, র্যাম ডিজাইনও করা হয় ল্যাচ ফ্লিপ ফ্লপ এগুলো দিয়ে। কারণ মেমোরি ডিভাইস বা র্যামও তো এক টাইপের মেমোরি ডিভাইস। এই টাইপের মেমোরি ডিভাইসগুলোতে যেটা হয় যে আগের বিটের ভ্যালু কত ছিল সেটার একটা ইফেক্ট পরের বিটে সবসময় থাকে, বা অনেক সময় আমরা পরের বিটে একটা ডেটা সেভ করে রাখতে চাই। আমাদের এর পরের চ্যাপ্টারে একটা জিনিস আমরা শুধু দেখব, সেটা হলো শিফট রেজিস্টার। ওখানে গেলে আমরা দেখব যে শিফট রেজিস্টারের মেইন কনসেপ্টই হলো মেমোরি ডিভাইস হিসেবে এটাকে ইউজ করা। তো সেটা যাই হোক, আমরা ল্যাচেস আর ফ্লিপ ফ্লপে চলে আসি। এখানে দেখো বেশ কয়েক রকমের ল্যাচেস আর ফ্লিপ ফ্লপ দেখানো আছে। প্রথমটা এসআর ল্যাচ, তারপর এটা হলো গেটেড এসআর ল্যাচ, গেটেড ডি ল্যাচ, ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ। পরের দুটো আমাদের অত ইম্পর্টেন্ট হবে না, জেকে ফ্লিপ ফ্লপটার ইউজটা সবচেয়ে বেশি হয়। আর এসআর যেটা এসআর ল্যাচ বা গেটেড এসআর ল্যাচ, এটা হলো আমাদের কনসেপ্টটা বোঝার জন্য বেশি দরকার হয়। এখানে একটু ইন্ট্রোডাক্টরি কথাগুলো আমি বলে যাই। যে প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হলো ইন্ট্রোডাকশনে, যে বাইস্টেবল, মনোস্টেবল অ্যান্ড অ্যাস্টেবল লজিক ডিভাইসেস কল্ড মাল্টি ভাইব্রেটরস। তার মানে এখানে বাইস্টেবল হতে পারে, মনোস্টেবল হতে পারে, অ্যাস্টেবল হতে পারে, তিন রকম মোডে এটা কাজ করে। বাইস্টেবল ডিভাইসেস হ্যাভ টু স্টেবল স্টেটস কল্ড সেট আর রিসেট। তার মানে বাইস্টেবলের যখন কাজ করব সেটাতে দুটো ব্যাপার থাকে, সেট আর রিসেট। ওই যে এস আর নাম দুটো যে আসলো, বেসিক্যালি এই সেটের এস, রিসেটের আর, এখান থেকে আমরা এস আর ফ্লিপ ফ্লপ বা এস আর ল্যাচ এই নামটা বলি। কারণ এখানে বাইস্টেবল মোডে কাজ করে এই ইয়েটা, এই ল্যাচটা। They can retain either of these states indefinitely, making them useful to store as storage device. তার মানে তারা এই স্টেটগুলোতে, সেট বা রিসেট যে স্টেট, এই স্টেটগুলোতে যে কোনো সময় থাকতে পারে। মানে যে কোনো সময় মানে কি, এটা যে তোমার পাওয়ার দিলেই ওই স্টেটে আসবে, বাকি সব সময় অফ থাকবে এরকম না। যে তুমি পাওয়ার সরিয়ে নিলেও এটার ভিতরে যে 1 আর 0 ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা সেভ হয়ে থাকে। এই কারণেই এটাকে স্টোরেজ ডিভাইসে ইউজ করা হয়। Two categories of bistable devices are the latch and the flip flop. দুই রকমের আছে ল্যাচ আর ফ্লিপ ফ্লপ, যেটা বললাম। The basic difference between latches and flip flops is the way in which they are changed from one state to another. তার মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবে, এই যে সেট থেকে রিসেটে যাবে বা রিসেট থেকে সেটে যাবে, এটা কোন ভাবে যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে যে ওইটাকে ফ্লিপ ফ্লপ বলবো নাকি ল্যাচ বলবো। The flip-flop is a basic building block for counters, registers, and other sequential control logic, and is called certain types of memories, and is used in certain types of memories. তার মানে এখানে বলে আছে যে এই ফ্লিপ ফ্লপটাই হলো আমাদের কাউন্টার অথবা রেজিস্টার। রেজিস্টার বলতে শিফট রেজিস্টার বলা হয়। এই রেজিস্টার মানেই হলো আসলে মেমোরির যে ইউনিটটা সেটা।
এই রেজিস্টার, কাউন্টার এবং অন্য যত ধরনের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট আছে আর সেগুলোতে ইউজ করা হয় ফ্লিপ ফ্লপকে। দেখো প্রথমেই আসবে ল্যাচ। দ্য ল্যাচ ইজ এ টাইপ অফ মেমোরি স্টোরেজ ডিভাইস দ্যাট হ্যাজ টু স্টেবল স্টেটস, কারণ আমরা বলি বাইস্টেবল। দ্য এসআর মানে সেট আর রিসেট ল্যাচ। এখানে দেখো একটু ফিগারটা দেখলে বুঝবা যে এটা দুই রকম হয়। হাই ইনপুট এসআর ল্যাচ যদি বলা হয় তাহলে হলো দুটো নর গেট দিয়ে করা হয়, আর লো ইনপুট এসআর ল্যাচ বললে সেটা হলো দুটো ন্যান্ড গেট দিয়ে করা হয়। একটু যদি সার্কিটটা দিকে খেয়াল করো, দুটো সার্কিট মোটামুটি কাছাকাছি টাইপেরই আছে, যে এস আর আর দুটো ফর্ম আছে। আর এস একটা নর গেটের ইনপুটে ঢুকলো, সেটার আউটপুট থেকে আবার এই ইনপুটে আসলো, আবার এটার আউটপুট থেকে এই ইনপুটে আসলো। এস সরাসরি এটাই ঢুকবে, একটা আউটপুটকে আমরা নাম দিচ্ছি কিউ, একটা নাম দিচ্ছি কিউ বার। সবসময় কিউ এর ভ্যালু যা হবে কিউ বারের ভ্যালু তার অপোজিট হবে, অর্থাৎ কিউ যদি 0 হয় এটা 1, এটা 1 হলে এটা 0। সিমিলারলি এখানেও তাই, যে কিউ আর কিউ বার আছে, এখানেও 0 আর 1 ওইভাবেই মেনটেন হবে। এখানে এস বার আর আর বার দেয়া হচ্ছে এগুলো অ্যাক্টিভ লো ডিভাইস দেখে। তাহলে দেখো যেটা বলছিলাম যে আমাদের এখন পর্যন্ত যে সার্কিটগুলো দেখেছি কম্বিনেশনাল লজিক সার্কিটে বা তার আগের চ্যাপ্টারে, সব জায়গায় কিন্তু ইনপুট ইনপুটের মতো থাকতো, আউটপুটটা আউটপুটের মতো থাকতো। এখানে কি হচ্ছে যে এই গেটের আউটপুট বা ফাইনাল যে কিউ, এই কিউটাই কিন্তু এই জায়গায় ইনপুট হিসেবে ঢুকছে, আবার এই জায়গায় কিউ বার যে আউটপুটটা সেটা হলো এই জায়গায় ইনপুট হিসেবে ঢুকছে। তাহলে এটা হলো আমাদের অ্যাক্টিভ হাই এসআর ল্যাচ, অ্যাক্টিভ লো এসআর ল্যাচ। এখানে কাজটাই আরো ডিটেইলে এসেছে, এত ডিটেইল আমাদের অপারেশনের দরকার নেই। এই জায়গায় দেখো আমরা অ্যাক্টিভ লো নিয়ে কাজ করছি। এটা অ্যাক্টিভ লো মানে হলো ওই যে ন্যান্ড গেট ছিল ইনপুটের, এইটা কিন্তু ন্যান্ড গেটের একটা ফরম্যাট। তোমাদের আমি, তোমরা চিন্তা করো এই জায়গায় যে গেটগুলো দিয়েছে প্রত্যেকটাকে ন্যান্ড গেটের সাথে চিন্তা করে রাখো, এগুলো আসলে ন্যান্ড গেটের একটা স্পেশাল ফরম্যাট। তাহলে ন্যান্ড গেট হিসেবে যদি এটাকে ধরো তাহলে কি হচ্ছে, উম, আমরা শুরু করছি, ধরে নিলাম রিসেট। রিসেট মানে হলো আমাদের এই যে এই আর যেটা আছে, এই রিসেটের ভ্যালুটা আউটপুট রিসেট কিউ ইকুয়াল টু 0। তার মানে এই কিউ এর ভ্যালু 0, এটা থেকে শুরু করা হচ্ছে। এটার ভ্যালু যদি 0 হয়, ন্যান্ড গেটের একটা ইনপুট 0 হয়ে যাওয়া মানেই হলো আউটপুট 1 হবে। ন্যান্ড গেটের ক্ষেত্রে যেটা হয়, এগুলো সবগুলো তোমরা ন্যান্ড গেট হিসেবে চিন্তা করো, এবং তোমাদের যদি এক্সামে আসে এখানে সিম্পল ন্যান্ড গেট ডিজাইন করলেই পারবো। এখানে এই ধরনের কমপ্লেক্স জায়গায় যাওয়ার দরকার নেই। এটা ন্যান্ড গেট অ্যাক্টিভ লো দেখে এই ফর্মে দেখানো আছে। তাহলে এখানে যেটা হচ্ছে যে আমরা শুরুতে ধরে নিচ্ছি কিউ এর ভ্যালুটা 0। কিউ এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি ইনপুট যাই হোক বাকিগুলা, ন্যান্ড গেটের একটা ইনপুট 0 হওয়া মানে আউটপুট 1। তাহলে এখানে আমরা আউটপুট পাচ্ছি 1। এই 1টা এখন এখানে আসলো। এখন একটু খেয়াল করে দেখো, এই 1টা যদি এই জায়গায় আসে, এই ভ্যালুটা যতক্ষণ 1 থাকবে ততক্ষণ পর্যন্ত তো আমাদের চেঞ্জ নাই। যখনই 1 থেকে 0-তে আসবে তখন কি হচ্ছে, ইনপুট একটা 0 আসলো, ইনপুটে 0 আসা মানে আউটপুটটা এখানে 1 হয়ে যাবে। এই 0টা আসার আগে পর্যন্ত কিন্তু এই ইনপুটের কোনো, সরি, এই কিউ এর যে আউটপুট, সেই আউটপুটে কোনো চেঞ্জ নাই। এটা যখনই 1 হয়ে গেল, সেই 1টা আবার এখানে ব্যাক করে আসলো। এখানে 1 হয়ে গেলে এই জায়গায় যদি এখন আমরা 1 দিই, দুটো 1 হয়ে যাওয়া মানে আউটপুট আবার 0 চলে আসলো। তার মানে কন্টিনিউয়াসলি এটা চেঞ্জ হতে থাকবে। যে একবার এটা মানে শুরুতে আমরা একটা আউটপুটকে 1 ধরে রাখছি, এটার উপর বেস করে আমরা পরের স্টেটগুলা ঠিক করছি। পরে একটা ইনপুট চেঞ্জ করে দিলেই আউটপুটের চেঞ্জটা আমরা দেখতে পাবো। তার মানে কি শুরুতেই কি হচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করছে এই কিউ এর ভ্যালুটা কত তার উপর। কিউ এর ভ্যালুটা 0 নাকি 1 সেটার উপর বেস করেই আমাদের ফার্স্ট স্টেপটা আসছে। ঠিক আছে? তো এটা হলো আমাদের, আহ, এটাকে বলা হচ্ছে
সেট অপশন, যে সেট বলা হচ্ছে কারণ এস এর ভ্যালুটা এখানে ইনপুটে চেঞ্জ হলো, আর এর ভ্যালু কিন্তু ইনপুটে আমরা চেঞ্জ করিনি, তার মানে রিসেট চেঞ্জ করিনি, শুধু সেটটা চেঞ্জ করেছি, এই কারণে এই দুটো হলো সেটের অপশন। আর রিসেটের ক্ষেত্রে কি হবে দেখো, রিসেটের ক্ষেত্রে হলো এখানে চেঞ্জ হবে আর এর ভ্যালুটা। সো আর এর ভ্যালু যখনই চেঞ্জ হবে, এখন আমরা চিন্তা করব ওয়ান থেকে, সো আর এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেলে এটা জিরো থেকে ওয়ানে চলে আসবে, এই ওয়ানটা আবার এখানে আসবে, তখন এটা আউটপুটে জিরো চলে আসবে। সো কন্টিনিউয়াসলি সেট আর রিসেট এরকম চেঞ্জ হতে থাকবে। তো আপাতত তোমাদের যে জিনিসগুলা এখন জানা দরকার সেটা হলো এসআর ল্যাচের লজিক ডায়াগ্রাম কিরকম, অ্যাক্টিভ হাই হলে এটা, অ্যাক্টিভ লো হলে এটা। অপারেশনের এত ডিটেইল কথাবার্তা তোমাদের লেখার দরকার নেই, এটা আমি আপাতত তোমাদের এক্সামের জন্য ইগনোর করে যাচ্ছি। এসআর অ্যাক্টিভ হাই আর অ্যাক্টিভ লো, এসআর এর ব্লকটা হলো দেখতে এরকম একই জিনিস, এটাও এসআর এটাও এসআর, শুধু আগে দুটো বাবল দেয়া আছে, এই বাবল দিয়ে বোঝানো হবে এটা অ্যাক্টিভ লো, বাকিটা একই জিনিস আছে। আপাতত আমাদের এটার দরকার নাই, গেটেড এসআর। আচ্ছা, এখন যেটা দেখো, আমরা মাত্র যেটা দেখে আসলাম সেটা হলো এই অংশটুকু শুধু ছিল। এখন যেটা করা হচ্ছে, এর আগে আরেকটা করে ন্যান্ড গেট, এ দুটো তো আসলে ন্যান্ড গেটই, এর আগে আরেকটা করে ন্যান্ড গেট দেওয়া হচ্ছে, এবং এই দুটার একটা কমন ইনপুট আছে, সেটা হলো এনাবল। তার মানে এনাবলের কাজটা হলো, এনাবলের ভ্যালু যতক্ষণ জিরো থাকবে, জিরো থাকা মানে আউটপুট সবসময় ওয়ান, আউটপুট যদি এখানে সবসময় ওয়ান থাকে তার মানে কি এখানেও ওয়ান আসছে এখানেও ওয়ান আসছে, এই দুটো ভ্যালুতে যতক্ষণ ওয়ান থাকবে ততক্ষণ পর্যন্ত কিউ আর কিউ বারের ভ্যালুর কোনো চেঞ্জ নেই। যখনই এনাবলের ভ্যালুটা আমরা জিরো থেকে ওয়ান করে দিচ্ছি, হ্যাঁ জিরো থেকে যখনই ওয়ান করে দিব, তখন কি হবে, এই ভ্যালুর উপর ডিপেন্ড করে এখন কিন্তু এই দুটো পয়েন্টের ভ্যালু আগের মতো ওয়ান নাও থাকতে পারে। এটার ভ্যালু যদি জিরো হয় তাহলে ওয়ান, এটা ভ্যালু যদি ওয়ান হয়, দুইটা ওয়ান মিলে আউটপুটে জিরো। ঠিক সিমিলারলি এটার ভ্যালু জিরো হলে এখানে ওয়ান, এটা যদি ওয়ান হয়, দুটো ওয়ান মিলে আউটপুটে জিরো। সো এখন এনাবলের একটা ইফেক্ট এখানে পড়ছে। সো এই সার্কিটটাকে বলা হয় গেটেড এসআর ল্যাচ, এবং এটার একটা সিঙ্গেল ব্লক দিয়ে প্রকাশ করলে জিনিসটা হয় এরকম, আগের মতোই আছে এস আর, মাঝখানে একটা সুইচ চলে আসলো এনাবল, ইএন। প্র্যাকটিক্যাল সার্কিটে যেটা করা হয়, এই এনাবলের কাজটা আসলে করা হয় ক্লক দিয়ে। তার মানে আমাদের একটা ডিভাইসের স্পিড কত, বা মানে প্রত্যেক সেকেন্ডে কতবার সে অন অফ হবে, সেটা ডিপেন্ড করবে এই এনাবলে আমরা ক্লক ইনপুট দিব, সেই ক্লকের ইনপুটের উপর বেস করে। এটা হলো গেটেড এসআর ল্যাচ। এরপরে যেটা আছে দেখো, এটা হলো গেটেড ডি ল্যাচ। এখানে পার্থক্যটা কোথায়, এখানে এস আর আর দুটা আলাদা না, দুটা হলো সি, মানে একই জায়গা থেকে ইনপুট এসেছে, শুধু মাঝখানে একটা ইনভার্টার বা নট গেট অ্যাড করা হয়েছে। এটাতে কি হবে, যে এই ইনপুটের ভ্যালু যেটা হবে, আউটপুটের ভ্যালু সবসময়, সরি মানে এই ইনপুট যেটা এস এর ভ্যালু যদি ওয়ান হয়, আর এর ভ্যালু সবসময় জিরো, এস এর ভ্যালু জিরো হলে আর এর ভ্যালু ওয়ান। সেম জিনিসই বাকি অংশে আছে, শুধুমাত্র ইনপুটে এস আর আর যেটা ছিল সেটাকে আমরা একটা সিঙ্গেল ইনপুট ডি দিয়ে প্রকাশ করছি, এবং এই ডিটা একটা গেটে সরাসরি ঢুকছে, আরেকটাতে ইনভার্ট হয়ে ঢুকছে। তো এটা হলো একটা গেটেড ডি ল্যাচ, এবং এটাকে একটা সিম্বল দিয়ে প্রকাশ করলে, এরকম ব্লক দিয়ে প্রকাশ করা হচ্ছে, শুধু ইনপুটে একটা ডি আর এনাবল। আচ্ছা, এখন যেটা হচ্ছে, এটা গেল আমাদের ল্যাচের ব্যাপার। এখন দেখো ফ্লিপ ফ্লপে কি বলা হচ্ছে। ফ্লিপ ফ্লপে যেটা বলা হচ্ছে, ফ্লিপ ফ্লপের মেইন কাজটাই হলো এখানে ক্লকটা সরাসরি ইউজ হবে। এর আগে যেমন আমরা শুধু শুধু এনাবল দিয়ে বলেছি, এগুলো শুধু এনাবল। এখন যেটা হচ্ছে সেটা হলো এখানে ক্লকের ইউজ থাকবে, এবং এই ক্লকের পজিটিভ বা নেগেটিভ এইচ ট্রিগার্ড হবে, এবং তার উপর ডিপেন্ড করবে এটার অপারেশনটা।
আমি এখানে দেখাই, দেখো সবই সেম আছে। এটা ডি ল্যাচ ছিল, এখন ডি ফ্লিপ ফ্লপ হয়ে গেছে যখন আমরা ক্লক দিয়ে দিব। এবং ক্লকের সিম্বলটা এইভাবে দেয়া হচ্ছে যে একটা লাইন ঢুকলো এখানে একটু অ্যারো টাইপের, এবং সি, এটা হলো ক্লক, এটাও হলো সি। এটা জেকে ফ্লিপ ফ্লপের জন্য, জেকে ফ্লিপ ফ্লপের সার্কিটের পরেই আসবে। এই বাবলটা দেয়া হচ্ছে নেগেটিভ এজ বোঝানোর জন্য, যে এই দুটো ক্লক যেটা হবে, এই দুটো ক্লকের কাজ হলো যখন ক্লক পালসটা এরকম পজিটিভ পালসে গিয়ে যখন কাজ করবে, পজিটিভ এইজে, যে এরকম পজিটিভ এজে গিয়ে যখন কাজ করবে তখন হলো আমরা এরকম পজিটিভ ক্লক ইউজ করব। আর যদি ক্লকটা এরকম হয় যে বাই ডিফল্ট এটা 1, মাঝে মাঝে এটা জিরোতে নামবে, নেগেটিভ এজে গিয়ে কাজ করবে, তখন আমরা এই নেগেটিভ এজে গিয়ে যখন কাজ করবে তখন আমরা এখানে বাবল দিয়ে দিব। এটা হলো ক্লক পালসের বিহেভিয়ারের উপর বেস করে হবে। তাহলে এখানে দেখো, এটা হলো ডি ফ্লিপ ফ্লপ, এটা জেকে ফ্লিপ ফ্লপ, এটা পজিটিভ এজে কাজ করবে, পজিটিভ এজ ট্রিগার্ড, এটাও পজিটিভ এজ ট্রিগার্ড, এটা হলো নেগেটিভ এজ ট্রিগার্ড, এটা হলো নেগেটিভ এজ ট্রিগার্ড। এখানে ডি ফ্লিপ ফ্লপের আরো ডিটেল বলেছে, এগুলো আপাতত আমাদের দরকার নেই। এই যে ক্লকের ভ্যালুটা এখানে বোঝানো হয়েছে, পজিটিভ এজ ট্রিগার তো এর জন্য উপরের দিকে একটা অ্যারো দেওয়া, নেগেটিভ হলে নিচের দিকে অ্যারো দেওয়া থাকে। এগুলো আগের সার্কিটেরই অনেক ডিটেল এসেছে, আমাদের এখানে এটা নিয়ে এখন দরকার নেই, সব ডি নিয়ে আলোচনা এখানে। আমি শুধু জেকে ফ্লিপ ফ্লপের ফিগারটা তোমাদেরকে একটু এখন দেখাই। এই যে জেকে ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপটা হলো আমাদের মেইন জিনিসটা যে এরকম সার্কিট ডায়াগ্রামটা, একটা ক্লক থাকবে, একটা ইনপুট জে, একটা কে। এখানে যেটা হচ্ছে এটার ভ্যালু 1, এটার ভ্যালু 0 ধরে কাজ করা হচ্ছে। ধরো আমি সার্কিট ডায়াগ্রামটা সরাসরি চলে যাই, এই যে এটা হলো জেকে ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম। এখানে দেখো আমাদের পার্থক্যটা কোথায় আসলো। নর্মালি এসআর ল্যাচ যেটা ছিল, এসআর ল্যাচের কাজটা কি ছিল, যে জে থেকে সরাসরি ঢুকবে, ক্লকটা সরাসরি ঢুকবে, এই দুটো এখানে ইনপুটে যাচ্ছিল, আর এই আউটপুটটা শুধু এই অংশে ছিল। আমি যদি বলি, তোমরা একটু আগের ল্যাচের ব্যাপারটা খেয়াল করে দেখো, এইটুকুর সাথে এইটুকু নিজেদের মতন ছিল, এইখানে হলো দুইটা ইনপুট ছিল, একটা হলো এনাবল বা ক্লক যেটা দিয়ে প্রকাশ করি সেটা, আরেকটা হলো এই যে মেইন যে ইনপুট ছিল এস আর আর নাম ছিল ওখানে। এখন জেকেতে যেটা হচ্ছে সেটা হলো এই ফাইনাল যে আউটপুটটা আছে, এই কিউ আর কিউ বার, এই দুটার একটা পোর্শন আমাদের এই সার্কিটে দেখানো আসছে। এই কিউ বার থেকে যাচ্ছে হলো এই গেট 1-এ, আর এই কিউ থেকে যাচ্ছে হলো গেট 2, জি 2 এর ইনপুটে। তার মানে এখানে ইনপুটের যেটা হবে, যে দুইটা ন্যান্ড গেটে 3 ইনপুট, এই 3 ইনপুট ন্যান্ড গেটের একটা ইনপুট ঢুকবে জে থেকে, একটা ঢুকবে ক্লক থেকে, আরেকটা আসবে হলো কিউ বার থেকে। আবার নিচের এই গেটের হলো একটা ঢুকবে কে থেকে, একটা ঢুকবে এই ক্লক বা এনাবল থেকে, এবং আরেকটা ঢুকবে একদম ফাইনালি যে কিউ ছিল সেটা থেকে। এটাই হলো জেকে ফ্লিপ ফ্লপ। তার মানে কি, এই আউটপুটটার ইফেক্ট কিন্তু এখন দুই জায়গায় আছে। যে একটা সে ঢুকলো এই জায়গায়, ধরো এই আউটপুটটার কথাই যদি বলি, এই আউটপুটটা একবার ইনপুটে আসলো এখান থেকে, আরেকবার ইনপুটে আসলো এখানে, দুই জায়গায় সে তার ফিডব্যাকটা দিল। আবার এই কিউবারটাও একবার, এই কিউবারটা যদি এখানে বলি, কিউবারটা একবার ঢুকছে এখানে, এই যে এইটা হলো কিউবারের লাইনটা, এটা হলো কিউবার, এবং আরেকবার ঢুকছে এখানে। তার মানে আউটপুটের ফিডব্যাকটা দুইবার এখানে পাওয়া যাচ্ছে। এটাকে বলা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, তো তোমাদের আপাতত যেটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা, আমি এখানে খুব বেশি ডিটেলে যাচ্ছি না। সিকোয়েন্সিয়াল লজিকের আপাতত আমাদের কোনো ল্যাবের কাজও নাই। জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, ডি ল্যাচ, এসআর ল্যাচ, এই চারটার সার্কিট ডায়াগ্রাম গুলো তোমরা ঠিক মতন দেখে রাখবা, তোমাদের আপাতত এক্সামের জন্য এটার দরকার হচ্ছে। আচ্ছা, 2 নম্বর হলো তোমাদের একটু আমি ক্লিয়ার করে নিই।